নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে আমি হাজির শিশির বিশ্বাসের কলমে নীলকুঠির সাহেব ভূত। গল্প পাঠ ও গল্পের অন্যান্য চরিত্র নির্মাণে আমি সূর্য শোভন। শুরু হতে চলেছে নীলকুঠির সাহেব ভূত। গ্রামের নাম পাইকডাঙ্গা। নামের পেছনে অবশ্য কাহিনী আছে একটু। ইংরেজ আমলের আগে বাংলায় পাইক বলতে বোঝাতো বিশেষ এক পদাতিক বাহিনীর সৈনিক। এক হাতে মস্ত বেতের ঢাল, অন্য হাতে সরকি নয়তো রামদা নিয়ে খালি পায়ে রে রে করে তারা ঝাঁপিয়ে পড়ত শত্রুর ওপর। বড় বড় রণপা চেপে মাঠ ঘাট ভেঙে দ্রুত পৌঁছে যেতে পারত রণক্ষেত্রে। অথচ এরা লড়াই করত নিতান্তই খালি পায়। তবু জলকাদার দেশ বাংলায় এ ব্যাপারে জুড়ি ছিল না তাদের। খাস মোগল বাহিনীও রীতিমতো সমীহ করত। পাইকদের অনেকে বন্দুক চালাতেও ছিল রীতিমতো দক্ষ। বাংলার 12 ভূঁইয়াদের শক্তির প্রধান উৎসই ছিল এই পাইক বাহিনী। পাইকডাঙ্গা গ্রামে প্রাচীন মানুষ যারা, তাদের কাছে শোনা যায় একসময় তাদের পূর্বপুরুষ নাকি প্রতাপাদিত্যের পাইক বাহিনীতে কাজ করত। তারপর প্রতাপাদিত্যের পতনের পর তাদের কয়েকজন এসে ঠাঁই নেয় এই পাইকডাঙ্গায়। সেই থেকে গ্রামের এই নাম। যে মানুষটি তাদের এই গ্রামে নিয়ে এসেছিলেন সেই হারাই ঢালি ছিলেন প্রতাপাদিত্যের এক পাইক দলের সর্দার। দুহাতে লম্বা মোটা বাঁশের লাঠি নিয়ে তিনি নাকি 50 জনের সঙ্গে টক্কর দিতে পারতেন। সরকি ছুঁড়ে ফুঁড়ে দিতে পারতেন 100 হাত দূরের প্রতিপক্ষকে। স্বয়ং প্রতাপাদিত্যও খাতির করতেন তাকে। ক্রমে চাষবাস বা অন্য কাজে ভিড় পড়লেও পাইকডাঙ্গা মানুষের তাই খানিকটা প্রচ্ছন্ন গর্বও ছিল। এই সময়েই ঘটল ব্যাপারটা, তবে পাইকডাঙ্গার নয়, পাশে হাজিপুর গ্রামে। তখন ইংরেজ আমল। হঠাৎ কোম্পানির ফরমান নিয়ে হাজিপুরে এসে জাঁকিয়ে বসল 2 নীলকর সাহেব। বড় সাহেব ওয়াটসন আর তার সহকারী জন। সে সময় দেশ ছেড়ে যেসব ইংরেজ এদেশে আসত তাদের বেশিরভাগেরই মূল উদ্দেশ্য ছিল অতি অল্প সময় 2 পয়সা কামিয়ে নিয়ে লন্ডনে পাড়ি জমানো। ওয়াটসন এদেশে এসেছিল কোম্পানির ছোটোখাটো একটা চাকরি নিয়ে। বছর কয়েক সেই কাজ করার পর তার বোধোদয় হলো কোম্পানির কাজে মাইনে বড় কম, তার চাইতে নীল চাষে লাভ অনেক বেশি। অথচ পেটে বিদ্যের তেমন দরকারও হয় না। এর মধ্যে এক যুৎসই সঙ্গীও জুটে গেল, জন নামের এক ছোকরা। অতি অল্প বয়সে বকে যাওয়া জনের বাড়ি ম্যানচেস্টারে। এক মারদাঙ্গায় জড়িয়ে জেলেও খেটেছেন কিছুদিন। তারপর জেল থেকে খালাস হয়ে পাড়ি জমিয়েছে ভারতবর্ষে। ছোকরার সঙ্গে ওয়াটসনের আলাপ হলো কলকাতায়। দুজনে জমে যেতে তারপর আর দেরি হয়নি। ওয়াটসন অনেক খোঁজ খবর নিয়েই নীলকুঠি খুলেছিল হাজিপুরে। গ্রামে বা আশেপাশে বেশিরভাগেরই চাষাভূষো শ্রেণীর মানুষ। এদেশে কাজ করতে এসে ওয়াটসন বুঝেছিল এই গরিব মানুষগুলোর ওপরই জুলুম করা সবচেয়ে সহজ। হাজিপুরে নীলকুঠি খুলেই সাহেব ঢেড়া পিটিয়ে দিল। মহামান্য কোম্পানির হুকুম,
বিঘে পিছু 6 কাঠা জমিতে নীল চাষ করতে হবে সবাইকে। সে নীল কিনে নেবেন সাহেব। চাষের আগে সেই বাবদ মহানুভব সাহেব অগ্রিম কিছু টাকা অর্থাৎ দাদন দেবেন চাষিদের। নীল চাষ এদিকে নতুন, ব্যাপারটা আগে তাই জানা ছিল না হাজিপুরের মানুষের। গোড়ায় তাই সন্দেহ হয়নি, কিন্তু বছর ঘুরতেই বুঝতে আর বাকি রইল না। নামেই দাদন, তাতে চাষের খরচটুকুও জোটে না। মাথার ঘাম পায়ে ফেলাই সার হয়। তার উপর নীল বিক্রির সময় যে দাম ধরা হয় তাতে দাদনের টাকা কেটে হাতে কানা করিও জোটে না। প্রতিবাদ করলেই 20 ঘা শ্যামচাঁদ, অর্থাৎ চাবুকের বাড়ি নয়তো সাহেবের বুট জুতোর লাথি। এদেশে গোলামি করা লোকের অভাব নেই। ততদিনে ওয়াটসন সাহেবের নীলকুঠিতে নানা কাজে সামিল হয়ে গেছে বেশ কিছু মানুষ। তাদের কেউ কেউ তেজে সাহেবেরও ওপরে। সাহেব ধরে আনতে বললে তারা বেঁধে নিয়ে আসে। 20 ঘা শ্যামচাঁদের আদেশ দিলে তারা লাগিয়ে দেয় 40 ঘা। গ্রাম জুড়ে তাই শুরু হয়ে গেল হাহাকার। হাজিপুর পাইকডাঙ্গার মতো নয়, অনেক বড় আর বর্ধিষ্ণু গ্রাম। খোদ জমিদাররাও বাস করেন এই গ্রামে। উপায় না দেখে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি কিছু একটা বিহিতের জন্য একদিন এসে হাজির হলেন তাদের কাছে। জমিদার হরপ্রসাদ চৌধুরী দাপুটে জমিদার। তার হুকুমে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, কিন্তু খাস বিলেতের সাহেবদের কাছে একেবারেই যে কেঁচো তা গ্রামের সাধারণ মানুষের জানার কথা নয়। তাই মিথ্যে আশ্বাস দিয়ে তাদের বিদায় করলেও কার্যক্ষেত্রে কিছুই করলেন না। বরং খবরটা কানে গেলে সাহেবরা গোসা না করে, তাই সেই দণ্ডেই নায়েবকে ডেকে নীলকুঠির 2 সাহেবকে নেমন্তন্ন করে খানা পিনার আয়োজন করতে বলে দিলেন। ব্যাপার বুঝতে হাজিপুরের প্রজাদের বেশি সময় লাগেনি। জমিদারদের কাছে গিয়ে বিহিত তো কিছুই হলই না, বরং বিপদ বাড়ল আরও। দিন কয়েকের মধ্যে নীলকুঠির 2 সাহেবের কাছে পৌঁছে গিয়েছিল খবরটা। ফল মিলল হাতে নাতে। একদিন নীলকুঠির দেয়ান পেয়াদা নিয়ে সারা গ্রামে ঢেড়া পিটিয়ে দিয়ে গেল। 6 নয়, এবছর থেকে বিঘে প্রতি পুরো 10 কাঠা জমিতে নীল চাষ করতে হবে, এটাই সাহেবের হুকুম। আগেই বলেছি, বর্ধিষ্ণু গ্রাম হাজিপুর, অনেক শিক্ষিত মানুষও বাস করে। তবু প্রতিকারের কোনো উপায় কারুর মাথায় এলো না। মান সম্মান নিয়ে প্রাণ বাঁচাতে অনেকেই যখন গ্রাম ছাড়ার কথা ভাবতে শুরু করেছে, তখনই হঠাৎ এক ঘটনায় বদলে গেল সব। হাজিপুরের কুঠি বানালেও ওয়াটসন সাহেব শুধু একটা গ্রাম নিয়ে পড়ে থাকতে আসেননি। ওই সময় একদিন সাহেব দেওয়ান হরনাথ রায়কে ডেকে পাঠিয়ে পাশে খেলাতপুর আর পাইকডাঙ্গা গ্রামেও দাদন ধরাতে হুকুম করল। হাজিপুরের হাটে হরনাথ রায় খুচখাচ দালালির কাজ করত আগে। অনেক কষ্টের সঙ্গে দিন চলত। এখন নীলকুঠির দেওয়ান হয়ে দিন পাল্টে গেছে। সাহেবের ফরমান শুনে খানিক ইতস্তত করে বলল, বলছি যে হুজুর, ওই পাইকডাঙ্গা গ্রামটা বাদ রাখলে ভালো হতো না? হোয়াট? দেওয়ান হরনাথ রায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই সাহেব যেভাবে হুঙ্কার দিয়ে উঠল, তাতে গলা দিয়ে আর তার উত্তর জোগাল না। কোনো মতে একটা সেলাম ঠুকে পালিয়ে বাঁচল। নীলকুঠি চালাতে হলে অনেক দিকে নজর রাখতে হয়। ওয়াটসন সাহেবেরও ব্যবস্থায় কোনো খামতি ছিল না। এর দিন কয়েক পরেই যে খবর কানে এলো
তাতে কপালে ভাঁজ না পড়ে উপায় ছিল না তার। কুঠির দেওয়ানকে তক্ষুনি ডেকে পাঠিয়ে বলল, ইহা কি শুনিতেছি দেওয়ান? পাকডাঙ্গার রায় নাকি গোল পাকাইতেছে? গোল বলতে এমন কিছুই নয়। পাইকডাঙ্গার চাষির দল নীলের দাদন নিতে কেউই আপত্তি করেনি। খুশি মনেই টাকা গুনে নিয়েছে। কিন্তু ব্যাপার হলো, এখনও কেউ কুঠি থেকে বীজ নিতে আসেননি। চাষ শুরু করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। বরং গ্রামে লাঠি খেলার আগ্রায় হঠাৎ যেন একটু অতিরিক্ত উৎসাহ। ছেলে ছোকরাদের সঙ্গে কাজের ফাঁকে আগ্রায় দেখা যাচ্ছে বড়দেরও। কসরত হচ্ছে সরকি আর রামদানিয়েও। খবরটা হরনাথের কানে পৌঁছেছে। হাত কচলে বলল, হুজুর, ওই জন্যই পাইকডাঙ্গায় দাদন ধরাতে মানা করেছিলাম। আসলে জানেন তো, ওটা ডাকাতের গাঁ। ডোকাইট! ওয়াটসন সাহেব হুঙ্কার দিয়ে উঠল। দেন দে শুড বি প্রেজেন্ট। সবকে জেলে বান করিয়ে দেব সারা। সেটাই ভালো হুজুর। সাহেবের কথায় হরনাথ সায় দিল বটে, কিন্তু ভরসা পেল না বড়। 2-4 জনকে জেলে পুরে যে পাইকডাঙ্গার মানুষকে দমানো যাবে না, বেশ জানে সে। কথা মতো কাজ হলো। ওয়াটসন সাহেবের হুমকিতে নড়ে চড়ে উঠল গোটা পুলিশ দপ্তর। পাইকডাঙ্গায় ধর পাকড় হলো কিছু। চালান দেওয়া হলো ফাটকে। চতুর ওয়াটসন সাহেবও সাবধান হলো। তবু এক সন্দেহ ব্যাপারটা ঘটে গেল। জরুরি এক কাজে ওয়াটসন সাহেবকে সেদিন সদরে যেতে হবে। বের হতে গিয়ে দেখল তার ঘোড়াটা মোটেও সুস্থ নেই, ঝিমোচ্ছে। কুঠিতে ঘোড়া জনেরও একটা আছে। গোড়ায় ওয়াটসন সাহেব ঠিক করেছিল জনের ঘোড়া নিয়েই বের হবে। কিন্তু জন জানালো কাছে এক কষার জঙ্গলে আজ তার শুয়োর শিকার যাওয়ার কথা। ব্যবস্থাও হয়ে গেছে। তার ঘোড়া আজ না নিয়ে গেলেই ভালো হয়। জনের আপত্তি দেখে ওয়াটসন তাই অন্য ব্যবস্থা করল। সদরে ভাবে সে আগেও অনেক বাড়ি গেছে। মাইল কয়েক দূরে নদীর ঘাট, সেখান থেকে নৌকা পাওয়া যায়। সাহেব তাই 4 বেয়ারার এক পালকির ব্যবস্থা করে সেই পথ ধরল। সঙ্গে চলল লাঠি সরকি হাতে জবরদস্ত 2 জন লাঠিয়াল পেয়াদা। নৌকায় যাওয়া আসা। সদরে কাজ সেরে ফিরতে ওয়াটসনের সেদিন সন্ধে পার হয়ে সামান্য রাত হয়ে গিয়েছিল। জনকে বলে রেখেছিল বিকেলে ঘাটে ঘোড়া নিয়ে অপেক্ষা করতে, কিন্তু দেখা গেল সে আসেনি। এদিকে সকালের পালকি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কাছেই পাহাড় পাড়া, কিন্তু সেখানেও কোনো পালকি পাওয়া গেল না। বায়না পেয়ে সবাই অন্য গ্রামে গেছে। অগত্যা সঙ্গী 2 পেয়াদা নিয়ে ওয়াটসন হাঁটা পথেই রওনা হয়ে পড়ল। পদ মানে মাঠের আল। তবে জ্যোৎস্না রাত, আকাশে ফুটফুটে চাঁদ, তাই অনেকটাই ভরসা পেল সাহেব। সামনে পেছনে অস্ত্র হাতে 2 জন পেয়াদা, মাঝে ওয়াটসন সাহেব। অতিরিক্ত সতর্কতা হিসেবে কোমরের পিস্তলটা হাতে নিয়ে নিয়েছে। দ্রুত পা চালিয়ে সবাই যখন প্রায় নীলকুঠির কাছে এসে পড়েছে, সামনে নদীর এক মোড়া খাত। বর্ষার সামান্য জল হলেও সারা বছর শুকনো খটখটে। পাশেই প্রাচীন এক শ্মশান, তারপর বড় একটা ফাঁকা মাঠ। লোকের মুখে সে মাঠের নাম এখন কুঠি বাড়ির মাঠ। সেই মাঠের শেষে নীলকুঠি। ওয়াটসন সাহেব 2 লাঠিয়াল পেয়াদা নিয়ে সবে সেই মরা নদীর খাত পার হয়ে শ্মশানে পা দিয়েছে। হঠাৎ খুব কাছেই তার স্বরে গোটা কয়েক ফেউ ডেকে উঠল। শেয়ালের ডাক গ্রামের মানুষের কাছে অজানা নয়।
তবু আচমকা সেই শব্দে সাহেবের দুই পেয়াদা মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠেছিল অল্প। জায়গাটার বিশেষ সুনাম নেই, ভূত পেতের আস্তানা। অজান্তেই মুখে রাম নাম বের হয়ে গেল দুই পালোয়ানের। তারপর সামলে উঠে সরকি বাগিয়ে হেঁটে উঠতে যাবে, তার আগেই অন্ধকারে মাথায় প্রচণ্ড আঘাতে দুজনেই লুটিয়ে পড়ল মাটিতে। তারপর কিছুই আর মনে নেই তাদের। দিনভর শিকার শেষে খানা পিনার পর জন ঘুমিয়ে পড়েছিল বেহুশ হয়ে। সেই ঘুম ভাঙতে যখন ওয়াটসনের কথা মনে পড়ল, তখন সন্ধে পার হয়ে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে বের হতে যাবে, পেছনের মাঠের দিক থেকে হঠাৎ গুলির শব্দ ভেসে এলো। ওয়াটসন সাহেবের পিস্তলের আওয়াজ চিনতে ভুল হলো না তার। লোকজন নিয়ে তক্ষুনি সে ছুটল মাঠের দিকে। হাতে গোটা কয়েক মশাল নিয়ে সবাই যখন শ্মশানের কাছে এসে পৌঁছালো, ওয়াটসন সাহেবের সঙ্গী দুই পেয়াদার তখনও জ্ঞান ফেরেনি। হাতের সরকি হাতেই ধরা, মুখ থুবড়ে পড়ে আছে মরার মতো। অদূরে ওয়াটসন সাহেবের কাটা মুন্ডু, রক্তে ধিক ধিক করছে চারপাশ। নীলকুঠির সাহেব খুন, হইচই হয়েছিল কম নয়। থানার দারোগা, সদর থেকে বড় সাহেব, ছুটে এলো সবাই। ওয়াটসন সাহেবের রক্ষী দুই পেয়াদাকে ধরে চালান দেয়া হলো সদরে। ধরপাকড় হলো, কিন্তু কিনারা হলো না কিছু। ওয়াটসন সাহেবের মাথারও কোনো হদিশ মিলল না। তবে নীলকুঠি চলল আগের মতোই। ওয়াটসনের হঠাৎ এই মৃত্যুতে বরং কিছু সুবিধা হলো জনের। আগে মাথার ওপর ওয়াটসন ছিল, এখন নিজেই সর্বে সর্বা। তবে সাবধান হলো এবার, ঘোড়া ছাড়া আর বের হয় না কোথাও। বেরোলেও ফিরে আসে সন্ধ্যার আগেই। তার একটা কারণ, ইতিমধ্যেই চাউর হয়ে গেছে। ঘোড়ার ওপর ওয়াটসন সাহেবের ভূত দেখা যায় এবং তার মুন্ডুনি। লোকে বলে ওয়াটসন সাহেবের ভূত কাটা মুন্ডু খুঁজে বেড়ায় কুঠি বাড়ির মাঠে। গায়েব হয়ে যাওয়া মুন্ডুর কোনো হদিশও মেলেনি, সৎকারও হয়নি। সাহেব তাই নাকি ভূত হয়ে ঘুরে বেড়ায় কুঠি বাড়ির মাঠে। গোড়ার দিকে গুজবে মোটেই গা করেনি জন, কিন্তু তারপর আর ফেলতে পারল না। গ্রামের অনেকে তো বটেই, এমনকি নীলকুঠির জনা কয়েক কর্মচারীরও নজরে পড়ল ব্যাপারটা। গভীর রাতে কখনো ঘোড়ায় চড়ে এক সাহেব বেগে ছুটে যাচ্ছে কুঠি বাড়ির মাঠ দিয়ে। ভয়ে কয়েকজন তো কাজ ছেড়েই পালালো। স্বভাবে বেপরোয়া হলেও জনের আবার ভূতের ভয় খুব বেশি। তার উপর সেদিন তারই গাফিলতির কারণে অপঘাতে মরতে হয়েছে ওয়াটসনকে। সময় মতো ঘুম ভাঙলে ঘোড়া নিয়ে ঠিক সময় হাজির হওয়া যেত নদীর ঘাটে। এভাবে মরতে হতো না ওয়াটসনকে। রাতে তাই জন কুঠির বাইরে বের হওয়াই ছেড়ে দিল। তবু একদিন সামান্য ব্যতিক্রম হয়ে গেল। দাদন ধরাতে জন সেদিন পেয়াদা নিয়ে পাশের এক গ্রামে গিয়েছিল। কাজ শেষ হতে খেয়াল হলো ইতিমধ্যে বিকেল পার হয়ে অন্ধকার নামতে শুরু করেছে। দেখে আর দেরি না করে ঘোড়া হাঁকিয়ে রওনা হয়ে পড়ল সেই দণ্ডেই। সঙ্গে লোকজন পেছনে পড়ে রইল। শ্মশান পার হয়ে যখন নীলকুঠির মাঠে এসে পড়ল, সন্ধ্যের অন্ধকার তখন ঘন হয়ে উঠেছে। অজান্তেই বুকটা টিপ টিপ করে উঠল জনের। কোনো দিকে দিকপাত না করে আরো দ্রুত ঘোড়া ছোটালো। ইচ্ছে একদমে পৌঁছে যাবে নীলকুঠির চৌহাদ্দির ভিতর। কিন্তু তার আগেই ঘটল এক ভয়ানক ব্যাপার। বেগে ঘোড়া ছুটিয়ে জন যখন মাঠের প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে, মাঠের মাঝে এক জায়গায় কিছু বুনো গাছের জটলা। হঠাৎ
সেই গাছের আড়াল থেকে ঘোড়ার খুরের আওয়াজ তুলে হুড়মুড়িয়ে বের হয়ে গেল এক ঘোর সওয়ার মূর্তি। একবারে জনের ঘোড়ার সামনে। সংঘর্ষ এড়াবার জন্য লাগাম টানল জন। নিমেষে হাত চলে গেল কোমরের পিস্তলের দিকে। ততক্ষণে উল্টো দিকের সেই ঘোর সওয়ার মূর্তি সামনে একেবারে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেদিকে তাকিয়ে সারা শরীর হিম হয়ে গেল জনের। সামনে ঘোড়ার পিঠে আর কেউ নয়, খোদ ওয়াটসন। সেই মাথা ভর্তি ঝাগড়া লম্বা চুল, মোটা একজোড়া গোঁফ, সেই পোশাক, কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। দু চোখে যেন আগুন ছুটছে। জনের হাতের পিস্তল হাতেই ধরা রইল। দারুণ আতঙ্কে সারা শরীর তখন তার হিম হয়ে গেছে। স্থির হয়ে গেছে চোখের পলক। কিন্তু সে কয়েক সেকেন্ড মাত্র। তারপরেই দারুণ আতঙ্কে কাঠ হয়ে জন ঘোড়া থেকে ঘুরে পড়ে গেল মাটিতে। জনের ঘোড়া অল্প পরেই একা ফিরে এলো কুঠি রাস্তা বলে। পিঠে সাহেব নেই। তাই দেখে কুঠির সবাই বেজায় ঘাবড়ে গেল, ছুটল তার খোঁজে। ছোট সাহেবের হদিশ পেতে তাদের দেরি হলো না। এরপর আগাছার সেই জঙ্গলের পাশে চিৎপাত হয়ে পড়ে আছে জন। জ্ঞান না ফিরলেও শ্বাস বইছে। ধরাধরি করে সাহেবকে এরপর তারা নিয়ে আসে কুঠিতে। খানিক বাদে তার জ্ঞান ফিরল বটে, কিন্তু রীতিমতো ভুল বকতে শুরু করল। রাতটা অপেক্ষা করে পরদিনই তাকে নিয়ে যাওয়া হলো সদরে। সেখানে তার সুস্থ হয়ে উঠতে লেগে গিয়েছিল প্রায় দিন 7 আর তারপরই সোজা পাড়ি দিয়েছিল কলকাতায়। আর কোনোদিনই নীলকুঠিতে ফেরেনি। শোনা যায় এরপর হাজিপুরের নীলকুঠি বেচে দেওয়ার চেষ্টা হয়েছিল বিস্তর, কিন্তু খদ্দের মেলেনি। সুতরাং হাজিপুরের নীলকুঠি উঠেই গেল তারপর। কিন্তু ওয়াটসন সাহেবের ভূতের গল্পটা রয়ে গেল। সাহেবের স্বভাব নাকি মরার পরেও যায়নি। এখনো সেই পোড়া ভাঙা নীলকুঠির কয়েদখানায় দিন দুপুরে শ্যামচাঁদ হাতে হম্বিতম্বি করে, আর রাত হলেই ঘোড়ায় চেপে টহল দিয়ে বেড়ায় কুঠি বাড়ির মাঠে।